নমস্কার সবাইকে, আমি ডক্টর শুভ চক্রবর্তী। আজকে আমি আলোচনা করব কিডনির সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি রোগের ইতিহাস নিয়ে। রোগটি মূলত 4টি লক্ষণের সম্মিলিত রূপ। লক্ষণগুলো যথাক্রমে প্রোটিনিউরিয়া অর্থাৎ মূত্রে অতিরিক্ত প্রোটিন নির্গমন হওয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া অর্থাৎ রক্তে প্রোটিনের পরিমাণ কমে যাওয়া, হাইপারলিপিডেমিয়া যার অর্থ বোঝায় রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া এবং শরীর অস্বাভাবিক রকমের ফুলে যাওয়া, যা এডিমা নামে পরিচিত। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন আমি কোন রোগের কথা বলছি। নেফ্রোটিক সিনড্রোম। জি, এই নেফ্রোটিক সিনড্রোম প্রাচীনকালে মরণ ব্যাধি হিসেবে পরিচিত ছিল। তখনকার সময় এই রোগের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা ছিল না। এর ফলে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করে নিত। তাহলে আজকে চলুন আমরা এই নেফ্রোটিক সিনড্রোমের আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জেনে আসি। আজ আমরা নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে যা জানি তার পেছনে রয়েছে একটি দীর্ঘায়িত ইতিহাস, একটি ধীরে ধীরে গড়ে ওঠা ধারণা যা বিজ্ঞানের বিকাশের সাথে সাথে রূপ নিয়েছে। বিস্ময়কর হলো এটা সত্য, আমরা আজ নেফ্রোটিক সিনড্রোমের জন্য যেসব কার্যকর চিকিৎসা গ্রহণ করি তা খুব বেশি পুরনো নয়। কার্যকর চিকিৎসাগুলো সহজলভ্য হয়েছে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়, যখন চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব ঘটায় স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিক্স এবং ইমিউনোমডুলেটরের আবির্ভাব। এমনকি আজও শিশুদের নেফ্রোটিক সিনড্রোমের কারণসমূহ আমাদের অজানা এবং আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। শরীর ফুলে যাওয়া, যা প্রাচীনকালে ড্রপসি নামে পরিচিত ছিল। গ্রিক বিজ্ঞানী হিপোক্রেটিস, যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, তিনি সর্বপ্রথম ড্রপসি শব্দটি ব্যবহার করেন। ড্রপসি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হাইড্রক্সি থেকে, যার অর্থ হলো জল। এই রোগে শরীরে জল জমে শরীর ফুলে যেত, এজন্য হিপোক্রেটিস একে ড্রপসি বলে অভিহিত করেন। তবে তখন এ রোগের সৃষ্টির কারণ, যেমন হৃদরোগজনিত সমস্যা, পুষ্টিগতজনিত রোগের সমস্যা, যকৃতজনিত রোগের সমস্যা এবং কিডনিজনিত রোগের সমস্যার কারণগুলো পৃথক করা হয়নি। হিপোক্রেটিস তার একটি পর্যবেক্ষণে উল্লেখ করেন যে প্রস্রাবে যখন বুদবুদ জমে তখন তা কিডনি রোগের ইঙ্গিত দেয়। এর পরবর্তীতে 1484 সালে চিকিৎসা বিজ্ঞানে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে যায়। বেলজিয়ামের একজন চিকিৎসক কর্নেলিয়াস রোলান্স প্রথমবারের মতো একটি শিশুর নেফ্রোটিক সিনড্রোম এবং তার শরীর ফুলে যাওয়ার কারণ বিস্তারিতভাবে বর্ণনা দেন। তার পর্যবেক্ষণ ছিল অসাধারণ, কিন্তু তার চিকিৎসা পদ্ধতি ছিল সেই সময় ঐতিহ্যবাহী বিশেষ চিকিৎসার উপর ভিত্তি করে। সেই সময় তিনি এ রোগের চিকিৎসার জন্য পরামর্শ দেন যে এলডার এবং ড্যামসওয়ার্থ উদ্ভিদের শীর্ষমূল সাদা মদের সঙ্গে সেদ্ধ করে সেই গরম মিশ্রণটি আক্রান্ত শিশুর শরীরে লেপন করে রাখার জন্য। সেই সময় এই চিকিৎসাটি কতটুকু যুক্তিযুক্ত ছিল তা আজও সন্দিহান। ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর চিকিৎসা বিজ্ঞানে ড্রপসিকে একটি স্বতন্ত্র রোগ হিসেবে বিবেচনা করা হতো এবং সেই সময় রোগীদেরকে বলা হতো যে তারা ড্রপসি রোগে আক্রান্ত, অর্থাৎ সেই সময় ড্রপসিকে একক রোগ হিসেবে দেখা হতো। 1722 সালে বেজেলের চিকিৎসক থিওডোর জিঙ্গার শিশুর নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে প্রথম সঠিক এবং বিস্তারিত বর্ণনা প্রদান করেন। তিনি লক্ষ্য করেন যে এই রোগে আক্রান্ত শিশুদের প্রস্রাবের পরিমাণ হ্রাস পায়। এমনকি এই পরিবর্তনের কারণ হিসাবে তিনি কিডনির টিউবুলগুলোর সংকোচনকেই দায়ী করেন। এই ধারণার মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে রোগের কেন্দ্রবিন্দু কিডনিতেই অবস্থান করছে। সুতরাং জিঙ্গারের এই পর্যবেক্ষণ নেফ্রোটিক সিনড্রোম বুঝতে এবং কিডনি রোগের গুরুত্ব নির্ধারণে এক যুগান্তকারী ভূমিকা পালন করে। সবচেয়ে দুঃখের বিষয় এটি হলো যে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অর্জিত পর্যবেক্ষণটি সেই সময় বৈজ্ঞানিক সমাজে কোনো প্রভাবই ফেলেনি। এমনকি পরবর্তী 200 বছরের মধ্যে কোনো লেখক তার এই পর্যবেক্ষণটি সম্পর্কে উদ্ধৃত দেননি। পরবর্তীতে এর কারণ হিসেবে ধারণা করা হয় যে ইতালির বিখ্যাত অ্যানাটমিস্ট জিওভান্নি বাতিস্তা মুরগানি, যাকে ফাদার অফ মডার্ন অ্যানাটমিক্যাল প্যাথোলজি বলা হয়, তিনি এই রোগের প্যাথোলজি সম্পর্কে কোনো ধারণা পোষণ করেননি। এ কারণে জিঙ্গারের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি বৈজ্ঞানিক সমাজে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। পরবর্তীতে মুরগানির অন্যতম শিষ্য প্রখ্যাত ইংরেজ চিকিৎসাবিদ উইলিয়াম হেভারডেন মন্তব্য করেন যে ড্রপসি খুব কম ক্ষেত্রে স্বতন্ত্র রোগ হিসেবে দেখা যায়। এটি সাধারণত অন্য কোনো জটিল রোগের উপসর্গ, যা দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রেই নিরাময়যোগ্য নয়। 18 শতকের পরবর্তী সময় ড্রপসিকে 2 ভাগে বিভক্ত করা হয়। প্রথমটি যা যকৃত ও হৃদযন্ত্রের অসুস্থতার সাথে দায়ী, দ্বিতীয়টি ইনফ্লামেটরি বা প্রদাহজনিত অবস্থার ফলাফল। তৎকালীন ইউরোপে একটি প্রচলিত তত্ত্ব ছিল হিউমোরালিজম। এই তত্ত্ব অনুযায়ী আমাদের শরীর মূলত 4টি মৌলিক তরল পদার্থ দিয়ে গঠিত। প্রথমটি হলো ব্লাড বা রক্ত, দ্বিতীয়টি হলো ফ্লেগাম বা কফ,
তৃতীয়টি হলো ইয়েলো বাইল বা হলুদ পিত্ত, চতুর্থটি হলো ব্ল্যাক বাইল বা কালো পিত্ত। এই চারটি মৌলিক তরল পদার্থের যে কোনো একটি ভারসাম্য হারিয়ে গেলেই আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। আর এই রোগ নিরাময়ের জন্য এই চারটি তরল মৌলিক পদার্থের ভারসাম্য সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর এই চারটি তরল পদার্থের ভারসাম্য সঠিক রাখার জন্য তৎকালীন সময়ে বহুল ব্যবহৃত পদ্ধতি ছিল ব্লাড ল্যান্ডিং বা রক্তক্ষরণ ঘটানো। এই পদ্ধতির মাধ্যমে রোগীর শরীর থেকে রক্তক্ষরণ করিয়ে এই চারটি তরল মৌলিক পদার্থের ভারসাম্য সমতা করা হতো। এই ইনফ্লামেটরি বা প্রদাহজনিত ড্রপসি রোগের চিকিৎসায় ব্লাড ল্যান্ডিং নিয়মিতভাবে প্রেসক্রাইব করা হতো। বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারের পর এই পদ্ধতি অকার্যকর ও ক্ষতিকর হিসাবে প্রমাণিত হওয়ায় একে বর্জন করা হয়েছে। তৎকালীন সময়ে কয়েকজন চিকিৎসাবিদ, বিশেষ করে কোটুনিও, কুইকশ্যাং, ওয়েলেস এবং ব্রান্ড রোগীর প্রস্রাব অতিরিক্ত জমাট বাঁধার লক্ষণ দেখতে পান, যা পরবর্তীতে রোগ নির্ণয়ের সূচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে 1827 সালে রিচার্ড ব্রাইন, যাকে ফাদার অফ নেফ্রোলজি বলা হয়, তিনি প্রথমবারের মতো এই রোগের তিনটি লক্ষণকে একসঙ্গে সফলভাবে ব্যাখ্যা দেন। এই তিনটি লক্ষণের প্রথমটি হলো শরীর ফুলে যাওয়া, যাকে আমরা জেনারেলাইজ ইডিমা হিসেবে বলে থাকি। 2 নম্বরটি হলো মূত্রে অতিরিক্ত প্রোটিন নির্গমন হওয়া, যা প্রোটিনিউরিয়া নামে পরিচিত। 3 নম্বরটি হলো কিডনি রোগের সংক্রমণ। এই তিনটি লক্ষণ একত্রে রোগ নির্ণয়ের মাইলফলক হিসেবে বিবেচিত হয়, যার মাধ্যমে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কিডনি রোগের স্বতন্ত্র চিত্র স্পষ্ট হয়ে ওঠে। রবার্ট ব্রাইটের সহকর্মী জন বস্টকে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী রোগীর প্রস্রাবে প্রোটিনের পরিমাণ যখন সর্বোচ্চ থাকে, তখন রোগীর রক্তে সিরামে প্রোটিনের পরিমাণ সর্বনিম্ন থাকে। 1829 সালে ইংরেজ চিকিৎসক রবার্ট ক্রিস্টিসন এই গবেষণার ফলাফলগুলো নিশ্চিত করেন। এর ফলে 1830 সালের দিকে অ্যালবুমিনিউরিয়া, হাইপোঅ্যালবুমিনোমিয়া এবং শরীর ফোলার সঙ্গে যুক্ত নেফ্রোটিক সিন্ড্রোমের ধারণা প্রথম প্রতিষ্ঠিত হয়, যা কিডনি রোগের ফলাফল হিসেবে বিবেচিত। ইতিমধ্যে ডক্টর রবার্ট ব্রাইট মৃত ব্যক্তির পোস্টমর্টম করে কিডনির 3 ধরনের পরিবর্তন দেখিয়েছিলেন। পরবর্তী 1846 সালে রবার্ট ক্রিস্টিসন 7 রকমের কিডনির পরিবর্তন দেখান, আর পিয়ারে রায় দেখান 6 রকম কিডনির পরিবর্তন। এবং 1846 সালে অস্ট্রিয়ান চিকিৎসক কার্ল রোকেটানস্কি 8 রকম কিডনির পরিবর্তনের কথা উল্লেখ করেন। এর মাঝে একটি ছিল স্পেকনিয়ার বা বেকনের মতো দেখতে কিডনি, যা পরবর্তীতে কিডনির অ্যামাইলয়েডোসিস রোগ নামে পরিচিত লাভ করে। পরবর্তী কয়েক বছরের মধ্যে নেফ্রোটিক সিন্ড্রোমে চর্বিজাত উপাদানের নানা ধরনের অস্বাভাবিকতা চিকিৎসা বিজ্ঞানের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নেফ্রোটিক সিন্ড্রোমে অনেক সময় রক্তের সিরাম দুধের মতো সাদা দেখা যেত, যা রক্ত নেওয়ার সময় বোঝা যেত। রবার্ট ক্রিস্টিসন দেখিয়েছিলেন এই সাদা ভাবটা আসলে ইথারে দ্রবণীয় চর্বি থেকে তৈরি হয়। পরবর্তী 1846 সালে জর্জ জনসন শুধু কিডনির বাইরে চর্বিযুক্ত রূপই নয়, কিডনির টিউবগুলোর ভিতরে চর্বির কণিকা ও ফ্যাট কাস্টও লক্ষ্য করেন। তখনকার হিস্টোলজিক্যাল পদ্ধতির কারণে কিডনির কোষ এবং টিউব অংশগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া হতো। জার্মান চিকিৎসক রুডলফ ভার্কো সর্বপ্রথম প্যারেনকাইমেটাস নেফ্রাইটিস শব্দটি প্রবর্তন করেন। তিনি এই শব্দটি ব্যবহার করেন এমন কিডনি রোগ বোঝাতে যেখানে মূল ক্ষতিটি হয় কিডনির টিউবলে, অর্থাৎ ফিল্টার অংশে নয়। মাইক্রোস্কোপের উন্নতির ফলে কিডনির গ্লোমেরুলাসের ক্ষতি প্যারেনকাইমাসের সাথে স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তী 1872 সালে জার্মান চিকিৎসক এড উইনক্লেস গ্লোমেরুলাস নেফ্রাইটিস শব্দটি প্রথম প্রবর্তন করেন। তিনি এই শব্দটি ব্যবহার করেন মাইক্রোস্কোপের নিচে দেখা যাওয়া গ্লোমেরুলাসের এক্সুডেটিভ অর্থাৎ তরল এবং সেল জমাট বাঁধার পরিবর্তনগুলো ব্যাখ্যা করতে। 1905 সালে জার্মান ফিজিশিয়ান ফ্রেডরিক ভন মুলার নেফ্রোসিস শব্দটি প্রথম ব্যবহার করেন কিডনির নন ইনফ্লামেটরি বা অপ্রদাহজনিত রোগের ব্যাখ্যা দেওয়ার জন্য। এটি ছিল প্যারেনকাইমেটাস নেফ্রাইটিস শব্দের বিকল্প। তিনি নেফ্রোসিস শব্দটি ব্যবহারের মাধ্যমে নন ইনফ্লামেটরি বা অপ্রদাহজনিত রোগগুলোকে আলাদা করেন, আর ইনফ্লামেটরি বা প্রদাহজনিত রোগগুলোকে নেফ্রাইটিস নামেই রাখেন। নেফ্রোসিসের বিপরীতে নেফ্রাইটিস এই ধারণাটি আরও বেশি পরিচিত করিয়েছেন এফ ভোলহার্ট, টি ফাহর এবং সি মঙ্ক। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আমরা নেফ্রোটিক সিন্ড্রোম সম্পর্কে যতটুকু জানি তা যথেষ্ট নয়, আমাদের জানার আরও বাকি রয়েছে। নেফ্রোটিক সিন্ড্রোমের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র ওষুধের গল্পই নয়, এটি ধৈর্য, পর্যবেক্ষণ, মানবিকতা এবং নিরন্তর অনুসন্ধানের একটি দীর্ঘ গল্প।